নমস্কার। আজ হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই চ্যাপ্টার থেকে সমস্ত রকম ডিটেলস থাকবে। প্রতিটা শহর সম্পর্কে আলোচনা এবং তাদের কী কী ফাইন্ডিংস, কী কী পাওয়া গেছে, সিন্ধু সভ্যতার সমাজ কেমন ছিল, অর্থনীতি কেমন, রাজনীতি কেমন ছিল, বাণিজ্য ব্যবসা কেমন হতো, ধর্মবিশ্বাস কেমন ছিল, মাটির পাত্র কীভাবে কেমন ব্যবহার করতো, কারিগরি ব্যবস্থা তার কেমন ছিল, সমস্ত কিছু নিয়ে আজকের এই ক্লাসটার চর্চা হবে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, এটা হ্যান্ড রিটেন নোট আমার। তো এই হরপ্পা সিভিলাইজেশনের কিছু সাইটস আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রধানত ভারতের উত্তর পশ্চিমকে ঘিরেই বেশিরভাগটা অবস্থান করতো। অ্যাকচুয়ালি তখন পাকিস্তান বলে কিছু ছিল না, তো ভারতের উত্তর পশ্চিম অংশই বলতে পারি আমরা, সেই সময় সেটাকে নিয়েই অবস্থান করত। এবং এই উত্তর পশ্চিম অংশ জুড়ে একটা বিস্তৃত নগর সভ্যতা গড়ে উঠেছিল। তৎকালীন প্রথম দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা। এছাড়াও কন্টেম্পোরারি দুটো ছিল, যেটা ছিল মেসোপটেমিয়া এবং মিশর সভ্যতা, কিন্তু তাদের থেকেও পুরনো ছিল হরপ্পা সভ্যতা, যেটাকে আমরা সিন্ধু সভ্যতা বা সিন্ধু সরস্বতী সভ্যতা বলে থাকি। এই সভ্যতাটা বাকি যে দুটো সভ্যতা ছিল, মেসোপটেমিয়া এবং মিশর সভ্যতা, সমসাময়িক হলেও তাদের থেকেও পুরনো ছিল এবং তাদের থেকে আয়তনে বড় ছিল। তো পৃথিবীর সবচেয়ে বড় নগর সভ্যতা তৎকালীন যুগে দক্ষিণ এশিয়ায় এটাই ছিল। তো এখানে আজকে হরপ্পা সভ্যতার যদি আলোচনা করতে চাই, তাহলে প্রথমেই বলতে হয় যেটা, যে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বৃহৎ সভ্যতা এবং সবচেয়ে অ্যাডভান্স সভ্যতা, এটা উন্নত ছিল খুব, এবং এটা পৃথিবীর প্রাচীনতম যে সভ্যতাগুলো ছিল তার মধ্যে অন্যতম পুরনো এটা। তো প্রথমে আমরা জানি যে ভারতে নব্যবস্থার যুগে একটা সভ্যতা গড়ে উঠেছিল, মেহেরগড়, যেটার কথা আগের ভিডিওতে বলা আছে। আজকে যেটা হচ্ছে, মেহেরগড় সভ্যতা থেকে তামার যুগ এবং তাম্রবন যুগে উত্তরিত আসছে ভারতে যে ধাতুর যুগ, সেটা আসছে। এবং আস্তে আস্তে হরপ্পা সভ্যতাও যে তিনটে ফেজ আছে, একটা হচ্ছে প্রি ম্যাচিওর ফেজ, ম্যাচিওর ফেজ এবং পোস্ট ম্যাচিওর ফেজ, তিনটে ফেজ আছে, লেটার হরপ্পান ফেজ যেটাকে বলে। এই তিনটে ফেজে ধরেই হরপ্পা সভ্যতা ওই গ্রামীণ সভ্যতা থেকে আস্তে আস্তে নগর সভ্যতায় উন্নীত হচ্ছে। তো যেটা আমরা হরপ্পা সভ্যতা বলে জানি, সেটা ম্যাচিওর ফেজের পরিণত পর্যায়ে, এবং পরিণত পর্যায়ে হরপ্পা সভ্যতা ছিল টোটাল নগরায়নের সভ্যতা, একদম আরবানাইজেশন কমপ্লিট হয়েছিল। লেটার ফেজ যেটা এসেছিলো, আরবানাইজেশন আস্তে আস্তে ধ্বংস হয়েছিল, বিভিন্ন কারণ ছিল তার জন্য। এবং এটার সময়কাল যদি আমরা ধরতে চাই, তাহলে অনেক ডিবেট আছে। আইআইটি খড়গপুরের রিসার্চ অনুযায়ী 8,000 বছর পুরনো। বাকি অন্যান্য অনেক রিসার্চ থেকে বোঝা যায় কোনোটা 5,000 বছর, কোনোটা 3,500, মানে বছর পুরনো না, 3,500 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হচ্ছে, এরকম একটা ধারণা আমরা পাই। তো প্রথমে দেখতে পাচ্ছি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটাকে আমরা ইন্দাস ভ্যালি এই জন্যই বলি কারণ সিন্ধু নদীর তীরে বেশিরভাগ সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে অনেক আবিষ্কৃত হয়েছে, এগুলো সরস্বতী বা ঘাঘর নদীর বেল্টও পাওয়া গেছিলো। তো সিন্ধু সরস্বতী সভ্যতাও বলতে পারি। এটা পৃথিবীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন অ্যান্ড ইট ইজ অলসো কল্ড হরপ্পান সিভিলাইজেশন, কারণ হরপ্পাতেই প্রথম এটা পাওয়া গেছিলো খোঁড়াখুড়ি করে। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ, ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা আলেকজান্ডার কানিংহাম দ্বারা নির্মিত হয়েছিল, এবং জন মার্শাল সেটা এক্সকেভেশনের দায়িত্ব নেন এবং দয়ারাম সাহানিকে পাঠানো হয় 1921 খ্রিস্টাব্দে। এবং সেই 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবের যে একটা জেলে আছে মন্টগোমারি, সেখানেই আবিষ্কৃত হয় এই হরপ্পা সাইটটা। এই যে হরপ্পা, এটা প্রথম সাইট এবং 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল বলেই এই নাম হরপ্পা পড়েছে। এবং এটা প্রধানত বন যুগের সভ্যতা, যদিও বন যুগের আগের থেকেও এর বিস্তার আমরা দেখতে পাই। সীমা যদি দেখতে চাই, তাহলে যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা ছিল, তো সেক্ষেত্রে সীমানাটাও অনেকটাই বড় ছিল। তোমরা ম্যাপে দেখলে বুঝতেই পারবে যে কতটা বড়। এখানে যে আফগানিস্তান থেকে শুরু করে একদম মহারাষ্ট্র পর্যন্ত এর বিস্তৃতি, এবং এদিকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে ওদিকে প্রায় ইরান পর্যন্ত বিস্তৃতি, আজকের ইরান পর্যন্ত। আগের নাম ছিল পারস্য। তো এখানে নর্দার্ন মোস্ট সাইড, যেটা জম্মু কাশ্মীরের মান্ডা, জম্মু কাশ্মীরের অ্যাট দ্য হায়েস্ট পয়েন্টে যেটা ছিল মান্ডা বলে, সেটা হরপ্পা সভ্যতার নর্দার্ন মোস্ট সাইড, উত্তরতম সীমা ছিল। দক্ষিণ দিকে দৈমাবাদ মহারাষ্ট্রের, এবং এটা মালব যে মালভূমি সেই রিজিয়নে অবস্থিত।
ওয়েস্টার্ন সাইড যেটা আছে সেটা সুতকেঞ্জ তোর, এবং এটা পাকিস্তান বেলুচিস্তান যে প্রদেশ আছে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ, সেখানে অবস্থিত। এবং ইস্টার্ন মোস্ট সাইড যেটা আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এই যে টোটাল সাইটসগুলো আছে সেগুলো নিয়ে কী ফাইন্ডিংস পাওয়া গেছে সেগুলো নিয়ে আজকে এখানে দেখা হবে। এবং এগুলো খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন এক্সামে যেখানে হিস্ট্রি থাকে, ডাব্লিউবিসিএসে তো বড় একটা ওয়েটেজে থাকে, বাকি সমস্ত এক্সামে যেখানে হিস্ট্রি থাকে সেগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো হরপ্পা যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে এটা পাওয়া গেছে পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। এবং এই পাঞ্জাবটা কিন্তু ভারতের পাঞ্জাব নয়, এটা পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমারি জেলা। নদী যদি বলা হয় রাভি নদী বা ইরাবতী নদী, যেটাকে আমরা ইরাবতী বলি, সেটাই অন্য নাম রাভি নদী। দয়ারাম সাহানি এটার খনন কার্যের দায়িত্বে ছিলেন এবং তিনি 1921 খ্রিস্টাব্দে এটা দেখেন হরপ্পা সভ্যতার খনন করে। ফাইন্ডিংসের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস, তার মধ্যে সিমেট্রি এইচ টাইপ সমাধি এখানে খুব বিখ্যাত ছিল, এবং R37 টাইপ কবরস্থান বা সমাধি এগুলো গুরুত্বপূর্ণ ছিল। স্টোন সিম্বল অফ লিঙ্গম অ্যান্ড যোনি, লিঙ্গম এবং যোনি এখন ভারতেও এখন পূজা করা হয়। লিঙ্গম বলতে আমরা শিবলিঙ্গের কথা জানি, যোনি বলতে আমরা কামাখ্যা দেবীর কথা জানি অসমের। এগুলো পাওয়া গেছে। ভ্যানিটি বক্স, ডাইস, এছাড়া লিপস্টিক, এইসব জিনিসগুলো পাওয়া গেছে। ক্লে ফিগার পাওয়া গেছে কিছু মাতৃদেবীর, এগুলোও পাওয়া গেছে হরপ্পা সভ্যতায়, হরপ্পা সাইটসটাই, যে হরপ্পা শহরটা ছিল। তো মোটামুটি কিছু গেনারিও পাই আমরা দুটা রোতে 6টা গেনারি পাই। গেনারি অর্থাৎ শস্যাগার, দুটা রোতে 6টা পরপর গেনারি পাই। হরপ্পা সভ্যতা এর থেকে বোঝা যায় যে মানুষ শুধুমাত্র জীবনযাপনের জন্য চাষবাসই করতো না, সেটাকে জমিও রাখতো, যেমন মোরাই বা খামারে জমিও রাখতো ভবিষ্যতের জন্য। আমরা যেটা হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় সাইট, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় সাইট রাখিগিরি, কিন্তু ফাইন্ডিংসের দিক থেকে যা কিছু পাওয়া গেছে, বিশেষ কিছু ফাইন্ডিংসের দিক থেকে দেখতে গেলে অবশ্যই মহেঞ্জোদারো সব থেকে বড় শহর, কারণ অনেক আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস এখান থেকে পাওয়া গেছে। এবং হরপ্পার পরই পরের বছরই এটা আবিষ্কৃত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। এটা সিন্ধ প্রদেশ, পাকিস্তানের সিন্ধ বলে একটা প্রদেশ আছে, যে সিন্ধ প্রদেশে আমরা দেখতে পাই করাচি অবস্থিত। সেই সিন্ধ প্রদেশ, করাচি অ্যাকচুয়ালি বালুচিস্তান প্রদেশেই অবস্থিত, সিন্ধ প্রদেশের কাছেই আর কি। তো সিন্ধ প্রদেশ সেইখানেই বর্তমান পাকিস্তানে, আগে ভারতে ছিল, সিন্ধু নদীর তীরেই এই মহেঞ্জোদারো সভ্যতাটা আবিষ্কৃত হয়েছে। এবং আবিষ্কারের পরে এই সভ্যতার নাম দেওয়া হয়েছিল মাউন্ট অফ ডেড, অর্থাৎ মৃতের স্তূপ। কেননা এখানে অনেক কঙ্কালসার পাওয়া গেছিলো, এবং কিছু কঙ্কাল ছিল যা দেখে বোঝা যেত যেগুলো বর্ষার মতো কোনো ফালিতে মানুষগুলোকে গেঁথে দেখা ছিল। এরকম ব্যাপারও পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়, এরকম উদাহরণও পাওয়া গেছে মহেঞ্জোদারোর শহরে। এবং এটা একটা একটা গুরুত্বপূর্ণ শহর, এবং এই শহর থেকে বিভিন্ন এক্সামে বিভিন্ন কোশ্চেন এসছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা শহর। রাখাল দাস ব্যানার্জি, এবং এটা তিনি আবিষ্কার করেছিলেন 1922 সালে, মানে 1 বছর পরই। 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়, এবং 22 সালে রাখাল দাস ব্যানার্জি যথারীতি আবিষ্কার করেন মহেঞ্জোদারো। এখানে যে উল্লেখযোগ্য ফাইন্ডিংসগুলো আছে, যার মধ্যে গ্রেট বাথ সব থেকে গুরুত্বপূর্ণ, বৃহৎ স্নানাগার। এবং এই স্নানাগারটার আয়তন আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো, কারণ এখানে আয়তন যেটা আছে সেটা হলো 180 ফুট, যেটা 180 ফুট সেটা দৈর্ঘ্য, 108 ফুট সেটা প্রস্থ, এবং 8 ফুট যেটা উচ্চতা। তো এটা ইজিলি আমরা মনে রাখতে পারি। এই গ্রেট বাথটা সাধারণত ধর্মীয় কাজেই স্নান করার জন্য ব্যবহার হতো বলে মোটামুটি একটা জানা যায়। এবং সমাজের যারা উচ্চস্তরের শ্রেণী ছিল, যেহেতু হরপ্পা সময় 3টে সমাজে ভাগ ছিল, একটা শাসক শ্রেণী, একটা অভিজাত শ্রেণী এবং ধর্মীয় শ্রেণী যাকে বলি, এবং একটা নিম্নবর্গের শ্রেণী। তো এই ধর্মীয় শ্রেণী বলতে পারি প্রিস্ট সম্প্রদায়, এবং একটা অভিজাত বা শাসক শ্রেণী, আর একটা নিম্নবর্গের সম্প্রদায়।
এবং এই নিম্নবর্গের যারা সম্প্রদায় তারা হরপ্পায় সিটাডেল দেওয়া থাকতো এই উচ্চবর্গের সম্প্রদায়ের মাঝে, নিম্নবর্গের সম্প্রদায়রা সিটাডেলদের বাইরে অবস্থান করতো। সিটাডেল মানে প্রাচীর, বড় প্রাচীর, নগরকে পরিখা দ্বারা ঘেরা থাকত। বিভিন্ন যে রোমান সভ্যতায় আমরা পাই যেরকম, সেরকমই ছিল খানিকটা। গ্রেট গ্রেনারি পাওয়া গেছে, একটা বৃহৎ শস্যাগার, এবং মনে করা হয় এটাই হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় বিল্ডিং ছিল, দ্য লার্জেস্ট বিল্ডিং অফ দ্য সিভিলাইজেশন। সব থেকে বড় বিল্ডিং মহেঞ্জোদারোতেই পাওয়া গেছে, বৃহৎ শস্যাগার, বৃহৎ স্নানাগার এবং বৃহৎ শস্যাগার দুটো এখান থেকে পাওয়া গেল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যেটা গুরুত্বপূর্ণ, ধর্ম সম্পর্কে জানা যায় যেটা দেখে হরপ্পার, পশুপতি মহাদেবা শিল, যেটাকে আমরা প্রোটোশিবা বা আদিশিব বলে থাকি, সেই আদিযোগী মূর্তি যোগী পোশ্চারে তিনি ছিলেন এবং তার চারপাশে হাতি, গন্ডার, হরিণ এবং আরও বিভিন্ন রকম পশু আমরা দেখতে পাই। ঘোড়া আমরা দেখতে পাই না, কারণ হরপ্পাবাসীরা ঘোড়া সম্পর্কে অবহিত ছিলেন না বলেই জানা যায়। যদিও সুরকোদড়া বলে একটা সাইট আছে গুজরাটে, এই সুরকোদড়া সাইটে ঘোড়ার বোন বা হাড় পাওয়া গেছে এবং তার থেকে মনে করা হয় যে ঘোড়ার ব্যবহার তারা না জানলেও ঘোড়ার উপস্থিতি ছিল। ইমেজ অফ বিয়ার্ডেড ম্যান, এটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা বিভিন্ন ছবিতে দেখে থাকো যে বিয়ার্ডেড ম্যান বা দাঁড়িওয়ালা মানুষের একটা ছবি আমরা পেয়ে থাকি। তো তার যে পোশ্চার, তিনি যেভাবে আছেন সেটা দেখে মনে হয় যে তিনি যেন একজন যোগী বা পুরোহিত ছিলেন বা কোনো শাসক সম্প্রদায়ের ছিলেন। মোটামুটি পুরোহিত বলেই মনে করা হয়, কারণ তার মূর্তি ছিল ধ্যান মুদ্রায় এবং তার যে ডান হাত, সেই ডান হাতে একটা তাবিজ ছিল। ব্রোঞ্জ ইমেজ অব নিউড ওমেন ড্যান্সার, তো একটা ওমেন ড্যান্সার বা নারী মূর্তি পাওয়া গেছে নিউড, এবং যেটা একটা ড্যান্সিং মুদ্রাতে ছিল আর কি। মনে করা হতো যে সিন্ধু সভ্যতার কোনো স্পেশাল কোনো ড্যান্সিং মুভ ছিল, যেমন ভারতনাট্যম কথাগুলি আমরা বলে থাকি, সেই ধরনের কোনো ছিল। তো এটা দেখে অনেকে অনুমান করেন যে সেখানে নর্তকী প্রথা, যে দেবদাসী প্রথা, সেটা অনেকে চালু ছিল, অনুমান করেন অনেকে। ক্লে ফিগার অফ এ মাদার গডেস, মাতৃদেবীর চিহ্ন পাওয়া গেছে, ক্লে ফিগার। তো মাটির মাতৃদেবীর অনেক চিহ্ন পাওয়া গেছে যাকে পুজো করা হতো। এইসব দেখে মনে করা হয় যে সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা, ম্যাট্রিয়াচাল। তো ম্যাট্রিয়াচাল বা মাতৃতান্ত্রিক সভ্যতা ছিল সিন্ধু সভ্যতায়, তো দেখে মনে করা হয়। এবং সিন্ধু সভ্যতার পর ভারতে আর মাতৃতান্ত্রিক সভ্যতা সেইভাবে আসেনি, মনে করা হয় এটাই ছিল একটা মাতৃতান্ত্রিক সভ্যতা। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট সাইট, লোথাল, যেটা থেকেও এক্সামে বিভিন্ন কোশ্চেন আসে, যার মধ্যে এই লোথাল শহরটা ভোগবা নদীর তীরে, এটা একটা এভারগ্রিন টপিক, এভারগ্রিন কোশ্চেন। ভোগবা নদীর তীরে অবস্থিত গুজরাটের লোথাল শহর, এবং এটার স্পেসিফিক অবস্থান যদি বলতে চাই তাহলে খাম্বাত উপসাগর যেখানে, সেই জায়গাতেই এটার অবস্থান। এবং যেহেতু সমুদ্রের ধার, সেখানে একটা ডকইয়ার্ডও পাওয়া গেছে, জাহাজ মেরামতের কেন্দ্রও পাওয়া গেছে। খুব ইম্পর্ট্যান্ট, যিনি আবিষ্কার করেন শিকারিপুরা রঙ্গনাথ রাও, এনার শর্ট ফর্ম এস.আর. রাও বলে আমরা চিনি বেশি, এবং তিনি লোথাল শহরটা আবিষ্কার করেন। আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস যেগুলো পাওয়া গেছে, যার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হলো ডকইয়ার্ড, বন্দর বা বন্দরে যেখানে জাহাজ মেরামত হয়, সেই জায়গাটাও পাওয়া গেছে। রাইস হাস্ক, ধানের গোলা পাওয়া গেছে, এবং এখান থেকে অনুমান করা হয় যে হরপ্পা সভ্যতাতে ধানের ব্যবহারও ছিল, চালের ব্যবহারও ছিল, এবং শুধুমাত্র লোথাল নয়, সাথে রংপুরেও চালের ব্যবহার আমরা দেখতে পাই। রংপুর যজ্ঞের বেদিরও প্রমাণ পাওয়া গেছে এখানে, ফায়ার অল্টার্স, এবং ডাবল বুরিয়াল, যেটা দেখে মনে করা হয় যে স্বামী স্ত্রী একসাথে কবরে এখানে পাওয়া গেছে আর কি একটা। এখান থেকে পণ্ডিতরা মনে করেন যে এখানে নাকি সতীদাহ প্রথারও প্রচলন ছিল ভারতে প্রাচীনকাল থেকে। টেরাকোটা মডেল অফ এ শিপ, পোড়ামাটির একটা জাহাজ পাওয়া গেছে। একইভাবে যে মুদ্রা
বোতামের মতো মুদ্রা পাওয়া গেছে মেসোপটেমিয়ার, সেটাও লোথালে পাওয়া গেছে। মহেঞ্জোদারো তো মুদ্রা পাওয়া গেছে মেসোপটেমিয়ার, এবং সেই মুদ্রাটার অনেকটা গোলাকার। মেসোপটেমিয়ার মুদ্রাগুলো গোলাকার বা বোতামের মতো ছিল, কিন্তু হরপ্পার যে মুদ্রাগুলো ছিল অনেকটা চতুর্ভুজাকার ছিল। তো এই হরপ্পার মুদ্রাও পাওয়া গেছে মেসোপটেমিয়ার বিভিন্ন অঞ্চলে। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি যে কালীবাগান, এবং এই যে কালীবাগান, এই কালীবাগানের সঙ্গে কালীর একটা বড় মিল আছে, এবং এই কালীবাগানে বাঙ্গেলস অফ ব্ল্যাক মানে কালো রঙের বালাও পাওয়া যেত। তো এই কালীবাগান ওই নামটা এইভাবেই এসেছে বালার থেকেই, যেহেতু বাঙ্গেলস মেকিং ফ্যাক্টরি ছিল। তো কালীবাগান সম্পর্কে দেখতে গেলে প্রথমে আমরা যেটা দেখব যে এটা রাজস্থানে অবস্থিত ভারতের, এবং ঘাঘর বা সরস্বতী যেটা নদী তার তীরেই, প্রাচীন সরস্বতী নদীর তীরে এটা অবস্থান করত। এই কালীবাগান আবিষ্কারেও যে যারা বিখ্যাত ছিলেন, এস.এ. রাও ছিলেন, তার সঙ্গে আর.এস. বিস্ত, তারা সব যুক্ত ছিলেন। এই কালীবাগানে বিশেষ কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সিন্ধু সভ্যতার বেশিরভাগ শহরে উন্নত ড্রেনেজ ব্যবস্থা ছিল। প্রয়প্রণালী ব্যবস্থার জন্য সিন্ধু সভ্যতার একটা বিশেষ পরিচিতি পাওয়া যায়, নগরায়ন প্রয়প্রণালী ব্যবস্থা। কিন্তু কালীবাগানে বিশেষ কোনো ড্রেনেজ ব্যবস্থা ছিল না। কিন্তু এখানে আরেকটা জিনিসও পাওয়া যায় যে ডেকোরেটেড ব্রিক্স, অর্থাৎ কারুকার্যযুক্ত পাথরের যে কার্য, পাথর না বলবো ইটের যে কার্যাবলী। হরপ্পা সভ্যতার ইট মোটামুটিভাবে যেটা ছিল আগুনে পোড়া ইট ছিল, মেহেরগড়ে রোদে পোড়া ইট ছিল, কিন্তু হরপ্পা সভ্যতার ইট ছিল আগুনে পোড়ানো, এবং তাতে কারুকার্য ছিল, এবং কালীবাগানে সেটা পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা এক্সামে আসে, পালফিল্ড, লাঙ্গল একটা পাওয়া গেছে হরপ্পা সভ্যতায়, এবং সেটা কাঠের যে লাঙ্গল সেটা কালীবাগানে পাওয়া গেছে। মাটির একটা পোড়ামাটির লাঙ্গল পাওয়া গেছে, সেটা বানওয়ালিতে পাওয়া গেছে। এই দুটো জিনিসকে মনে রাখতে হবে, কাঠের লাঙ্গলটা কালীবাগানে, এবং ক্লে যে ফিগার পালফিল্ডের সেটা পাওয়া গেছে বানওয়ালিতে। হুইল অফ এ টয় কার্টস অ্যান্ড রিমেন্স অফ ক্যামেল হ্যাজ বিন ফাউন্ড। সুরকোতাড়াতে কি বললাম যে ঘোড়ার যেমন হাড় পাওয়া গেছে, এখানে উটের জীবাশ্ম পাওয়া গেছে কালীবাগানে। উটের জীবাশ্ম পাওয়া গেছে, এবং তার সঙ্গে একটা খেলনা গাড়ি পাওয়া গেছে চাকাযুক্ত। এবং হরপ্পা সভ্যতার চাকাতে স্পোক, যেগুলো স্পোক রিংকে বলি আমরা, সেই স্পোক ছিল না চাকাতে, সিম্পল চাকা ছিল সেখানে। চানহুদারোতে যেটা প্রধান পয়েন্ট, সেটা হলো কোনো সিটাডেল ছিল না। হরপ্পা সভ্যতার বাকি নগরগুলোতে পরীক্ষা বা প্রাচীর ছিল, কিন্তু চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। এটা একটা সিন্ধু সভ্যতার যে সিন্ধু নদ তার তীরের একটা সাইটস, সিন্ধু নদের তীরের সাইটসগুলো আমাদের মনে রাখতে হবে। দারো দিয়ে বেশিরভাগ নাম আছে, মহেঞ্জোদারো, চানহুদারো, সিন্ধু নদের তীরে এই ধরনের শহরগুলোই বেশি আছে। সিন্ধে অবস্থিত পাকিস্তানের, এবং সিন্ধু নদীর তীরেই অবস্থিত। এমন একটি শহর যাতে কোনো পরীক্ষা বা সিটাডেল ছিল না। আর এখানে দোয়াত আর লিপস্টিক হরপ্পা শহরেও পাওয়া গেছে, এবং চানহুদারোতেও পাওয়া গেছে। দোয়াত, কালির দোয়াত, লিপস্টিক। কিছু কিছু শর্টকাট যেগুলো সুরকোতাড়া যে শহরটা, এটা অ্যাকচুয়ালি অবস্থিত গুজরাটে, এবং এই যে শহরটা সুরকোতাড়া শহরটা, এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো ঘোড়ার হাড় পাওয়া গেছে। ঘোড়ার যে প্রমাণ সেটা সুরকোতাড়া থেকেই পাওয়া গেছে, এবং এটাও কিন্তু একটা বন্দর শহর ছিল, সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল, পোর্ট সিটি ছিল। পরবর্তীকালে এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় বা জলবায়ু পরিবর্তনের ফলে বা সমুদ্রের উপকূলের উত্থানের ফলে এটা পোর্ট সিটি থেকে বাদ চলে যায়। সুরকোতাড়া ছাড়াও বানওয়ালি যে সাইডটা, যেটা হরিয়ানাতে অবস্থিত, সে বানওয়ালিতে মাটির যে লাঙ্গল, পোড়ামাটির লাঙ্গল, তার চিহ্ন পাওয়া গেছে।
রাখিগিরি এটা একটা হরিয়ানার সাইট এবং সিন্ধু সভ্যতার একর হিসাবে সব থেকে বড় সাইট। এবং এই রাখিগিরি শহরটা 3টে ফেজকেই দেখায় সিন্ধু সভ্যতা, প্রি ম্যাচিওর, ম্যাচিওর এবং লেটার হরপ্পান যে ফেজ, 3টে ফেজকেই দেখায়। সব থেকে বড়ো সাইট, লার্জেস্ট সিটি বলবো না, সিটি আমরা মহেঞ্জোদারোকেই বলবো, কিন্তু লার্জেস্ট সাইটস যদি বলি আমরা অবশ্যই রাখিগিরিকে রাখবো। যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সাইট, কোটদিজি, আমিরি, এগুলো তো আছেই। রোপার, যেটা পাঞ্জাবে পাওয়া গেছে, রোপার ভারতের পাঞ্জাবে, সেখানে যেমন বুরজামে কুকুরকে মানুষের সাথে সমাধি দেওয়া হতো, একইভাবে রোপারও তাই দেওয়া হতো। সেই সিস্টেমটা সেখানেও প্রচলিত ছিল, আমরা দেখতে পাই। কিন্তু যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সাইট সিন্ধু সভ্যতা, সেটা হলো ধোলাভিরা, এবং এটা সব থেকে আধুনিকতম সাইট ছিল সেই সময়ের। এই ধোলাভিরা যে শহরটা ছিল, এটা একটা গুজরাটের শহর এবং পোর্ট সিটি বলেই এটা বিখ্যাত। এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ড্রেনেজ সিস্টেম, সেটা হলো জলাধার ব্যবস্থা। জল সম্পদ এখানে বিশেষভাবে সংরক্ষণ করা হতো। জলাধার, বড় বড় জলাশয় পাওয়া গেছিলো, এবং গ্রাউন্ড ওয়াটার না, একটা বড় রিজার্ভার পাওয়া গেছিলো, ওয়াটার রিজার্ভার। সেই সঙ্গে ড্রেনেজ সিস্টেম খুব উন্নত ছিল, এবং এইখানে একটা বড় স্টেডিয়ামও পাওয়া গেছে। ওয়াটার হারভেস্টিং সিস্টেম খুব ভালো ছিল, জলসেচ ব্যবস্থা ভালো, প্রণালী ব্যবস্থা ছিল, বড় বড় শহরের বিল্ডিং দেখা যায়। এবং এখানে পেট্রোগ্লিফ নামে একটা ছবি, অনেকগুলো ছবি দেখা যায়, মনে করা হতো সিন্ধু লিপির মতোই দেখতে আর কি। বিভিন্ন রকম ছবিগুলো পাশাপাশি, যেমন মাচু পিচু যে সভ্যতাটা আছে, ইনকা সভ্যতা, সেখানে যেমন আমরা পাই, সেই রকম পেট্রোগ্লিফ সেখানে খুঁজে পাওয়া গেছে ধোলাভিরাতে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাইটস, এবং সব থেকে আধুনিকতম সাইটস ছিল সিন্ধু সভ্যতার। সমাজ জীবন, ধর্মজীবন, এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু ছোট ছোট পয়েন্টস আমরা পাবো, কিন্তু আমি তোমাদের ডিটেলসে সমস্ত কিছু ডিসকাশন করে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে সিন্ধু সভ্যতার সমাজ জীবন যদি আমরা দেখি, তো সমাজ 3 ভাগেই বিভক্ত ছিল। প্রথমত আমরা পুরোহিত শ্রেণী দেখতে পাই, আমরা ধর্মীয় শ্রেণী যারা। দ্বিতীয় সম্প্রদায় যারা ছিল শাসক এবং অভিযান শ্রেণী, যারা শাসন কার্য পরিচালনা করত, এবং তাদের মধ্যে যারা বণিক সম্প্রদায় তারাও ছিল। এরকম মনে করা হয় যে সিন্ধু সভ্যতার শাসন বণিকদের হাতেই ছিল। তৃতীয় যারা সম্প্রদায়, তারা ছিল খেটে খাওয়া শ্রমজীবী নিম্নবর্গের সম্প্রদায় যারা। সমাজ সাধারণত মাতৃতান্ত্রিক ছিল, এবং এটাই প্রমাণ পাওয়া যায় বিভিন্ন দিক থেকে, আর্কিওলজিক্যাল ফাইন্ডিংসের দিক থেকে। এবং সমাজে সতীদাহ প্রথা চালু ছিল, যেটা আমরা লোথাল থেকে দেখতে পাই। এরকম সমাজে সভাও ছিল আলোচনার জন্য, যে একটা অ্যাসেম্বলি হল যেটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, সেখানে মনে করা হতো যে শাসক সম্প্রদায়ের সভা বসত। এই ধরনের সমাজ বিভিন্ন রকম ভাগে আমরা সমাজে দেখতে পাই। নিম্নবর্গের মানুষদের অবস্থা বিশেষ ভালো ছিল না। শহরগুলোতে ঘরগুলোর মধ্যে তফাৎ পাওয়া যায়। তো হরপ্পা সভ্যতার সমাজ নিম্নবর্গীয় মানুষদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দিত না। এই সমাজ থেকে আমরা যদি বেরিয়ে আসি, নগর পরিকল্পনা যেটা দেখি হরপ্পা সভ্যতার একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস এবং বিশেষ একটা বৈশিষ্ট্য, এই নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং খুব অন্যতম। নগরকে মোটামুটি রাস্তা যেগুলো ছিল, বড় রাস্তা উত্তর দক্ষিণে বিস্তৃত থাকতো, এবং ছোটো রাস্তাগুলো তাদেরকে বর্গাকারে কাটতো। এবং এই মহেঞ্জোদারো বা বিভিন্ন শহরগুলোতে রাস্তার দুধারে ঘর থাকতো, এবং রাস্তার ধারে ধারে একটা নির্দিষ্ট অন্তরালে ল্যাম্পপোস্ট থাকতো। বড় রাস্তাকে ফেস করে দরজা থাকতো না, কোনো দরজাগুলো ছোট রাস্তাকে ফেস করে থাকতো। একমাত্র ধোলাভিরা যে শহরটা, সেখানে বড় রাস্তাকে ফেস করেই দরজা ছিল। এই নগর পরিকল্পনার সাথে সাথে সিন্ধু সভ্যতার ড্রেনেজ বা প্রণালী ব্যবস্থা ছিল খুব উন্নত। ছোট রাস্তা দিয়ে ধারে ধারে নর্দমাগুলো বড় রাস্তার ধারে বড় নর্দমায় পড়তো, এবং সেগুলো গিয়ে একটি বিশেষ অঞ্চলে নর্দমা বা নদীতে মিশত। নগর সভ্যতা, সিন্ধুবাসীরা
বেশিরভাগ পোড়া ইট ব্যবহার করেই তারা কাজকর্ম চালাতো। এবং ইটের একটা রেশিও আছে 1:2:4, মানে ইটের রেশিওটা আমরা যদি দেখি 1:2:4-এ মোটামুটি ইটটার দৈর্ঘ্য ছিল 4, প্রস্থ ছিল 2 এবং উচ্চতা ছিল 1, এই অনুপাতে ছিল। এটা এইভাবে আমরা ভাগ করতে পারি বিভিন্ন দিক থেকে, 4:8:16, এইভাবে আমরা 4:8:16 এভাবে আমরা ভাগ করতে পারি। তো এরকম একটা ইট ব্যবহার করা হতো। ইটের সাথে চুনা পাথর আমরা ধোলাভিরা সভ্যতায় দেখতে পাই, চুনা পাথরের ব্যবহার, সেই সঙ্গে পাথরের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই এগুলো। তো নগর পরিকল্পনা খুব উন্নত ছিল, তাদের ক্রয় প্রণালী ব্যবস্থাও খুব উন্নত ছিল, এবং নগরকে পরিচালনা করার জন্য একটা তাদের পৌরসভার মতো সমিতিও ছিল। নগর পরিকল্পনার সাথে সাথে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হলো স্নানাগার, যেটা বৃহৎ স্নানাগার, সেটাও সিন্ধু সভ্যতার একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল ধর্মীয় ক্ষেত্রে। নগর পরিকল্পনা ছাড়া যদি আমরা দেখি, এটা কৃষি প্রধানই ছিল হরপ্পা সভ্যতা, এবং কৃষিকাজ গম, জব, বিভিন্ন রকম ফসল কৃষিকাজে হতো। ধান চাষের রংপুর লোথালে পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন রকম যে তারা আমিষভোজী ছিল, বিভিন্ন পশু মাংস তারা খেত, মাছ খেত, শামুক তারা খেত। তো হরপ্পাবাসীদের পশুপালন করতো তারা কৃষিকাজের সাথে সাথে। ধানের গোলাও পাওয়া গেছে, রাইস হাক্স পাওয়া গেছে সেটা লোথালে। এবং শিল্প বা কারিগরি যেসব জিনিস ছিল তার মধ্যে বেড মেকিং ছিল, বাঙ্গেল ফ্যাক্টরি ছিল, স্টিয়েটাইট বলে একটা পাথর ছিল, যে পাথর দিয়ে মুদ্রা বানানো হতো, এবং বিভিন্ন আরও ল্যাপিস লাজুলি, সোনার ব্যবহার তারা জানতো, আফগানিস্তান থেকে আসতো। তামার ব্যবহার জানতো, তামার সঙ্গে টিন মেশিয়ে ব্রোঞ্জ, ধাতু, কল্প কীভাবে বানানো হয়, অ্যালয় কীভাবে বানানো হয়, সেগুলো সম্পর্কে তাদের বিশেষ জ্ঞান ছিল। মাটির পাত্র তারা ব্যবহার করতো বেশিরভাগ কালো এবং লাল রঙের পাত্রের উপর কালো রঙের যে নকশা, এটাই তারা বেশি ব্যবহার করত। প্রধানত শস্য রাখা এবং খাবার বা গৃহস্থালির প্রয়োজনে তারা এই পাত্রগুলো ব্যবহার করত। কারিগরি শিল্পের পর যেটা আমরা দেখব সেটা হলো ধর্মীয় বিশ্বাস, এবং পশুপতি শিব ছাড়াও, লিঙ্গজনীর পূজা ছাড়াও তারা প্রকৃতির পূজা করত। মন্দিরের কোনো প্রমাণ অ্যাজ সাচ সেখানে পাওয়া যায়নি, এবং কোনো মূর্তির প্রমাণও বিশেষ করে পাওয়া যায়নি পশুপতি শিব ছাড়া। তো অনেকে মনে করতেন হরপ্পার যে সোসাইটি সেটা অনেকটা সেকুলার টাইপেরই ছিল। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সরস্বতী সভ্যতা যেটা, এই সভ্যতার লিপি যদি আমরা বলতে চাই, বস্ত্রভেদন স্টাইলে লেখা হতো, ডান দিক থেকে বাঁ দিক, আবার বাঁ দিক থেকে ডান দিক। লিপিগুলো খানিকটা চিত্রলিপি বলতে পারি, সাংকেতিক লিপি বেশি ছিল, এবং এই চিত্রলিপিগুলো আজ পর্যন্ত পড়া যায়নি। তার জন্য হরপ্পাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয়। এবং যেহেতু তামাবন যুগের সভ্যতাটা বিশেষ উন্নতি লাভ করেছিল, তার জন্য একে তাম্রবন যুগের সভ্যতাও বলা হয়। তো যে যুগে লিখতে পারতো মানুষ কিন্তু আমরা পড়তে পারি না, সেটাকে প্রায় ইতিহাসের যুগই আমরা বলে থাকি, প্রোটো হিস্ট্রি বা প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন আমরা দেখলাম, লিপির কথা আমরা দেখলাম, ধ্বংস হয়েছিল প্রায় 1750 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এর ধ্বংস হয় বলে অনেকে মনে করে। এবং তাদের মতে প্রাকৃতিক যে সমস্ত বিপর্যয়, সিন্ধু নদীর বন্যা এবং আর্যদের আক্রমণ এই হরপ্পা সভ্যতার পতনে দায়ী ছিল, এরকম এটা জানা যায়। এবং অতিরিক্ত নগরায়ন হরপ্পা সভ্যতাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। এই ধরনের কিছু কিছু ব্যবস্থা আমরা পাই, এরকম কিছু কিছু জিনিস আমরা পাই, যার কিছু শর্টস নোট আমি বানিয়ে রেখেছি, যেগুলো কোশ্চেনের জন্য, মানে এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। টাউন প্ল্যানিং অ্যান্ড ড্রেনেজ সিস্টেম ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ দিস সিভিলাইজেশন অর অফ দ্যাট সিভিলাইজেশন। তো নগরায়ন এবং প্রণালী ব্যবস্থাই ছিল হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স। এটা প্রধান ফসল আমরা দেখতে পাই গম, বার্লি, জব। গুজরাটের লোথাল ও রংপুরে ধান চাষেরও প্রমাণ পাওয়া যায়।
হরপ্পান পিপল হ্যাড নো নলেজ অফ আয়রন, লোহার ব্যবহার তারা জানতো না, যদিও সোনা, রূপা, অন্যান্য যে সমস্ত ধাতুগুলো আছে তাদের ব্যবহার তারা জানতো। রূপো আসতো আফগানিস্তান থেকে, এর ব্যবহার তারা জানতো, কিন্তু লোহার ব্যবহার সম্পর্কে তারা জানতো না। এর থেকে বোঝা যায় হরপ্পা সভ্যতাটা বেশি ডিফেন্সিভ ছিল, অফেন্সিভ ছিল না, এবং আত্মরক্ষাতে তাদের বিশেষ ধ্যান বা গুরুত্ব ছিল না। লোহার ব্যবহার তখনও শুরু হয়নি। হরপ্পার যাকে একটা মোটিভ বলে ধরা হয়, একটা মোটিভ, সেই মোটিভটা ছিল, অ্যানিমেলটা ছিল ইউনিকর্ন বা একশৃঙ্গ প্রাণী। এবং হরপ্পার যে সিলগুলো পাওয়া গেছে, যে চারকোনা চতুষ্কোনা সিল পাওয়া গেছে, সেই সিলগুলো তো এই মোটিভটা যেটা ইউনিকর্ন তার কিন্তু ছবি বেশি ছিল, অতিরিক্ত পরিমাণে ছবি তার ছিল। এবং হরপ্পার যদি ওজন সিস্টেমে আমরা বলতে চাই, ওজন মোটামুটি বাইনারি এবং ডেসিমাল হিসাবেই হতো ওজনগুলো, 1, 1, 2, 4, 8 বা 10, 100 এইরকম বাইনারি বা ডেসিমাল সিস্টেমে হতো ওজনগুলো। এবং ওজনের জন্য যে বাটখারাটা ব্যবহার করা হতো, বাটখারা বা পোড়ানটা ছিল কিউবিক ফর্ম, কিউবের মতো। তো এই হরপ্পা সভ্যতা মানুষ আয়রনের ব্যবহারে জানতো না, আর ঘোড়া এবং লোহা কোনোটাই জানতো না। ফলে যুদ্ধর পদ্ধতি তাদের জানা ছিল বলে এটা মানা হয় না। তারাই প্রাচীন একটা সভ্যতা যারা প্রথম বস্ত্র বানাতে শিখেছিল, এবং এদের বস্ত্রের প্রমাণ আমরা মেসোপটেমিয়াতে পেয়ে থাকি। এবং এই বস্ত্রের জন্য একটা প্রমাণ মহেঞ্জোদারোতে পাই, একটা তুলোর বস্ত্র পাওয়া গেছে, কটনের বস্ত্র। এবং এর আগে আমরা দেখেছি যে মেহেরগড় সভ্যতাতেও তুলো চাষ বা বস্ত্র বানানোর কৌশল ছিল। কিন্তু হরপ্পাবাসীরা শুধু তুলো বা সুতির বস্ত্রই বানাতো না, তারা পশমের বস্ত্র বানাতো এবং রেশমের বস্ত্র বানাতো বলেও জানা যায়। মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পাদের বাসীদের ব্যবসা বাণিজ্য হতো, এবং মেসোপটেমিয়ার যে কয়েকটা শহর ছিল যেখানে দিলমুন বলা হতো, সেই শহরের অধিবাসীদের সাথে সিন্ধুদের বাণিজ্য হতো, এবং সিন্ধু সভ্যতার মানুষদের তারা মেলুহা বলে ডাকত। এবং এর প্রমাণ আমরা পাই সিন্ধু সভ্যতায় পাওয়া বিভিন্ন যে মুদ্রাগুলো থেকে, এবং হরপ্পা সভ্যতাতেও মেসোপটেমিয়ার মুদ্রাগুলো থেকে। তবে মনে করা হয় মুদ্রার পরিমাণ বেশি না থাকায় যে বিনিময় প্রথার বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্যটা বিনিময় প্রথাতে হতো। দ্য পশুপতি সিল হ্যাজ বিন ফাউন্ড ইন মহেঞ্জোদারোতে পশুপতি সিল পাওয়া গেছে, এবং এই সিলের আশেপাশে হাতি, গন্ডার, রাইনোসরাস, এলিফ্যান্ট, ডিয়ার, হরিণ, ষাঁড় এসব জিনিসগুলো পাওয়া গেছে। মোষ, সারাউন্ডেড বাই বাফেলো, যে মোষ, টাইগার, এলিফ্যান্ট, রাইনোসরাস, ডিয়ার এগুলো পাওয়া গেছে। দে ওয়ার্শিপ নেচার, পিপল, ট্রি অ্যান্ড মাদার গডেস। তারা আরও প্রকৃতির পূজা করত, অশ্বত্থ বা বট গাছের পূজা করত, মাদার গডেস মাতৃদেবীর পূজা করত। তো ফলত মনে করা হতো এই সভ্যতা মাতৃতান্ত্রিকই ছিল। লিপি ছিল পিক্টোগ্রাফিক, চিত্রলিপি এবং বস্তুভেদন শৈলীতে লেখা, অর্থাৎ ডান থেকে বাম দিক এবং বাম থেকে ডান দিক। পাঠোদ্ধার সম্ভব হয় না, এবং এই জন্যই এই লিপিকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা হরপ্পাকে বলা হয়। তো সবচেয়ে লার্জেস্ট সাইট হচ্ছে রাখিগিরি, এবং এই হরপ্পা সভ্যতার মোটামুটি একটা ইনফরমেশান এখানে ছিল, এবং এই ইনফরমেশনগুলো থেকেই কিছু কোশ্চেন আছে, এবং এই কোশ্চেনগুলো নেক্সট দিন আমি তোমাদের চর্চা করে দেবো। এখানে 34টা কোশ্চেন আছে হরপ্পা সভ্যতার থেকে, এবং এই 34টা কোশ্চেন নিয়ে ডিসকাশন হবে পরের ক্লাসে। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, এবং তোমাদের কি কি প্রয়োজন, কি কি সাবজেক্ট, কী ধরনের ক্লাস, কতটা ডিটেলস, এবং আর কি কি বিষয়ের ক্লাস প্রয়োজন সমস্ত কিছু জানিও। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব যদি ভালো লাগে অবশ্যই করতে পারো, এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। ধন্যবাদ। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি।